নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি আগেই অভিযোগ করেছে, এবার ক্ষমতায় এলে বিজেপি দেশের সংবিধানটাই বদলে দেবে। বিরোধীদের এই তোপের মুখে প্রধানমন্ত্রী এবার পাল্টা চাপের কৌশল নিলেন। তিনি কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্য শরিকদের উদ্দেশ্যে বললেন, দেশবাসীর কাছে লিখিতভাবে জানাও, ক্ষমতায় এলে তোমরা সংবিধান বদলে মানুষের ক্ষমতা ও সম্পদ কেড়ে মুসলিমদের বিলিয়ে দেবে না। গুজরাতের আনন্দে এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ফের গুঞ্জন উঠেছে। तीन चुनौतियां हैं कांग्रेस और कांग्रेस के पूरे इकोसिस्टम को। पहली चुनौती, कांग्रेस और उनके चट्टे बट्टे देश को लिखित में गारंटी दें कि वो संविधान बदलकर धर्म के आधार पर मुसलमानों को आरक्षण नहीं देंगी, देश को बांटने का काम नहीं करेगी। मेरी दूसरी चुनौती है, कांग्रेस देश को लिखित में दे कि वो एसटी, एससी, ओबीसी को मिलने वाले आरक्षण में सेंधमारी नहीं करेगी, उनका अधिकार नहीं छीनेगी, डाका नहीं डालेगी। मेरी तीसरी चुनौती है, कांग्रेस देश को लिखित में गारंटी दे कि जिन जिन राज्यों में कांग्रेस की और उसके साथियों की सरकार है, वो कभी भी वोट बैंक की गंदी राजनीति नहीं करेंगे। কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারকে এবার ন্যায়পত্র বলে বর্ণনা করেছে। তাতে সমাজের সব স্তরের মধ্যে সমতা আনার উপর জোর দেওয়া হয়েছে। সেই ন্যায়পত্রে কংগ্রেস তাদের গ্যারান্টির কথা পরিষ্কার করে বলেছে। সেখানে 5টি ন্যায়ের কথা বলা হয়েছে: যুব ন্যায়, নারী ন্যায়, কিষাণ ন্যায়, শ্রমিক ন্যায় এবং হিস্সেদারি ন্যায়। কংগ্রেসের বক্তব্য, মোদি জমানায় দলিত, গরিব, তপশিলি জাতি, উপজাতি, পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের আর্থিক এবং সামাজিক অবস্থা অনেক খারাপ হয়েছে। কংগ্রেস ক্ষমতা এলে মানুষের সম্পদ নিয়ে সমীক্ষা করা হবে, দেশের সম্পদ যাতে সমবন্টন করা যায় তার চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে বেরিয়ে বলে বেড়াচ্ছেন, ক্ষমতায় এলে গরিব, দলিতদের সম্পদ কেড়ে নিয়ে কংগ্রেস তাদের ভোট ব্যাংক অর্থাৎ মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে। এমনকি মহিলাদের মঙ্গলসূত্রকেও ছাড় দেওয়া হবে না। দলিতদের গয়না নিয়ে সমীক্ষা করবে কংগ্রেস, তাদের ইস্তেহারে কথাই বলা হয়েছে। কংগ্রেস অবশ্য মোদির এই অভিযোগকে মিথ্যে এবং কল্পনাপ্রসূত বলে ব্যাখ্যা করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, প্রধানমন্ত্রী আমাদের ইস্তেহারে এসব কথা কোথায় পেলেন তা জানতে আমি তার সঙ্গে কথা বলতে চাই। দলের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ তো খোলাখুলি বলেছেন, প্রধানমন্ত্রী ডাহা মিথ্যেবাদী। ये बेसिक स्ट्रक्चर के खिलाफ जाता है, मूल ढांचे के खिलाफ जाता है। हमने सीएए का विरोध क्यों किया? पार्लियामेंट में जब नागरिकता कानून में संशोधन लाए थे, हमने उसका विरोध इसलिए किया क्योंकि इस किताब में, इस संविधान में नागरिकता को धर्म के आधार पर नहीं दिया जा सकता। ऐसे ही आरक्षण धर्म के आधार पर नहीं दिया जा सकता। आरक्षण सिर्फ सामाजिक, शैक्षिक, एजुकेशनल, आर्टिकल 340 क्या कहता? কংগ্রেস অবশ্য জবাব দিতে দেরি করেনি। মোদির ভাষণ শেষ হতে না হতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রীকে এক লম্বা পত্রাঘাত করেছেন। তাতে তিনি লেখেন, আমাদের ভোট ব্যাংক হলো প্রতিটি ভারতীয়, গরিব, প্রান্তিক, মহিলা, যুব সম্প্রদায়, শ্রমিক শ্রেণী, আদিবাসী, দলিত, সবাই কংগ্রেসের ভোট ব্যাংক। সকলেই জানে, সেই 1947 সাল থেকে আরএসএস এবং পরবর্তীকালে বিজেপি বরাবর সংরক্ষণের বিরোধিতা করে এসেছে। আজ কেন ভূতের নামে রাম নাম শোনা যাচ্ছে? প্রশ্ন তামাম দেশবাসীর। এখন সময় একটা বিরতির, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশের রায়বেরেলি ও আমেঠি থেকে কি নেহেরু গান্ধী পরিবারের নাম ও নিশান উবে যাবে? কংগ্রেস নেতৃত্ব তো বটেই, ইন্ডিয়া শরিক সমাজবাদী পার্টি চাইছে রায়বেরেলিতে সোনিয়ার ছেড়ে যাওয়া আসনে প্রিয়াঙ্কা ও আমেঠিতে রাহুল লড়াই করুক। কিন্তু ভাই বোন কেউই এখনো সিদ্ধান্ত নেননি। স্নায়ুর চাপে কংগ্রেস হাইকমান্ড। नहीं, हम चाहते हैं कि राहुल जी लड़े अमेठी से, हम चाहते हैं कि प्रियंका जी रायबरेली से लड़े, पर यह भी सही है कि दोनों देश भर में प्रचार कर रहे हैं। प्रियंका जी असम में थी, छत्तीसगढ़ में प्रचार किया है, कर्नाटक में प्रचार किया है, गुजरात में प्रचार किया है, राजस्थान में प्रचार किया है। राहुल जी भी देश भर में वो प्रचार कर रहे हैं, खड़गे जी भी देश भर में प्रचार कर रहे हैं, प्रियंका जी भी प्रचार। हमारे 3 मुख्य प्रचारक हैं, सुपरस्टार कैंपेनर हमारी ओर से जो प्रचार कर रहे हैं, कैंपेन कर रहे हैं, कोई खड़गे जी हैं, राहुल जी हैं और प्रियंका जी हैं। तो ये भी सच है, पर कांग्रेस संगठन, कांग्रेस कार्यकर्ता सभी लोग चाहते हैं कि राहुल जी अमेठी से लड़ें और प्रियंका जी रायबरेली से लड़ें, बट ये उनका निर्णय है, उनका व्यक्तिगत निर्णय है। सीईसी ने तो कह दिया है कि हम चाहते हैं कि आप लड़ें, अभी उनको तय करना है। 1952 সালে জওহরলাল নেহেরু থেকে 2019 সালে নরেন্দ্র মোদী পর্যন্ত ভারতের সব প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। সংসদীয় আসনের বিচারে দেশের মধ্যে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ বরাবরই দিল্লি মসনদের অন্যতম তালিকা শক্তি হিসাবে বিবেচিত। জওহরলাল নেহেরুর ফুলপুর থেকে ইন্দিরা গান্ধীর রায়বেরেলি, রাজীব গান্ধীর আমেঠি ভারতের রাজনীতির মানচিত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক। রাজীব উত্তর পর্বে নেহেরু গান্ধী পরিবারের প্রতিনিধি হিসাবে শাশুড়ি ইন্দিরার রায়বেরেলি থেকে একটানা জিতে এসেছেন সোনিয়া গান্ধী। আর সংসদীয় রাজনীতিতে পা রেখেই রাজীব তনয় রাহুল আমেঠি থেকে সংসদে গিয়েছেন। ব্যতিক্রম 2019 সালে আমেঠির সঙ্গে কেরলের ওয়ানারে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কেরলে জয়ী হলেও আমেঠি বিমুখ করেছিল রাহুলকে। বিজেপি স্মৃতি ইরানি ওই আসন থেকে বিজয়ী হন। আর সোনিয়া গান্ধী এবার লোকসভায় লড়বেন না তা আগেই দলকে জানিয়ে দিয়েছিলেন। তাই কংগ্রেস হাইকমান্ড দলের প্রাক্তন সভানেত্রীকে রাজস্থান থেকে রাজ্যসভায় পাঠিয়েছে। এবারেও রাহুল কেরলের ওয়ানারে মনোনয়ন জমা দিয়েছেন। গতবারের মতো 2টি আসনে অর্থাৎ আমেঠিতে স্মৃতির মতো পদ্ম শিবিরের তারকা প্রার্থীর বিরুদ্ধেও প্রার্থী হন রাহুল। একই সঙ্গে কংগ্রেস কর্মী থেকে হাইকমান্ড সবাই চাইছে তাঁর মা ঠাকুমার আসন রায়বেরেলি থেকে লড়াই করুক প্রিয়াঙ্কা বাট্রা। কিন্তু রাহুল আর ঝুঁকি নিয়ে আমেঠিতে দাঁড়াবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রিয়াঙ্কা চান দলের হয়ে ভাইকে নিয়ে দেশ জুড়ে প্রচারে নামতে, তাই রায়বেরেলিতে বাধা পড়তে রাজি হননি। 5ম দফার নির্বাচন আমেঠি ও রায়বেরেলিতে। আগামীকাল শুক্রবার ওই 2 কেন্দ্র মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অর্থাৎ শেষ পর্যন্ত রাহুল প্রিয়াঙ্কা কি সিদ্ধান্ত নেন তার উপর নির্ভর করছে উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনী ময়দানে নেহেরু গান্ধী পরিবারের যে ঐতিহ্য তৈরি হয়েছিল তার অবসান ঘটবে কিনা। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। মোদি মমতার কাছে নিশ্চিতভাবেই এই নির্বাচন মান রক্ষার, কিন্তু বঙ্গে সিপিএম ও কংগ্রেসের কাছে রাজ্যে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই অতীতের দ্বিধা দ্বন্দ্ব, তর্ক বিতর্ক লোকলজ্জার শিকে তুলে হাত মিলেছে কাস্তে হাতুড়ির তাড়ায়। কংগ্রেস তবু 2019 সালে বাংলায় 2টি আসন জিতেছিল, সিপিএম এর কপালে তাও জুটেনি। 2021 সালের বিধানসভা নির্বাচনের মতো অষ্টাদশ লোকসভাতেও যদি বামেদের খালি হাতে ফিরতে হয় তাহলে আগামীতে এ রাজ্যে বাম কংগ্রেস 2 শিবির কার্যত কাগজে কলমেই থেকে যাবে। কংগ্রেস আশা করছে বহরমপুর আসনটি, আর বামফ্রন্ট বা সিপিএম বুক ঠুকে কোনো আসনই দাবি করতে পারছে না। তাদের ক্ষীণ আশা মুর্শিদাবাদ আসনটি। গত লোকসভা ভোটে ওই মুর্শিদাবাদ আসনে বাম কংগ্রেস যৌথভাবে পেয়েছিল 33.44% ভোট। বিজয়ী তৃণমূলের চাইতে মাত্র 3.19% কম। এই 3% ঘিরেই বামেদের যাবতীয় অঙ্ক। অধীর বাহিনীর সৌজন্যে 3% ভোট বাড়াতে পারলেই সিপিএম এর একটি আসন জয়ের সম্ভাবনা দেখা যাবে।
তবে এই সবই ঘরে বসে অঙ্ক কষা। এই অঙ্কেই দলের অতীতের রেকর্ড ভেঙে সিপিএম এর রাজ্য সম্পাদক হয়েও ভোটে নেমেছেন মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদের 2 কেন্দ্রে হাত ধরাধরি করে নেমে পড়েছেন 2 দলের 2 সেনাপতি তাঁদের অস্তিত্ব রক্ষার লড়াইতে। কিন্তু কেন এমন হলো? প্রায় 3.5 দশকের বাম শাসনের পর রাজ্যের বিরোধী পরিসরে বামেদের এমন অস্তিত্বের সংকট কেন? আম জনতার মনে এই প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। বামেদের এই অস্তিত্বহীনতা একমাত্র কারণ বিশ্বাসযোগ্য মুখের অভাব। কাকে দেখে রাজ্যবাসী ভোট দেবে বামেদের? দলের কমিটেড ভোটাররা সবাই মিলে ভোট দিলেও একটা বিধানসভা আসন জেতা সম্ভব অঙ্কের নিয়মে। সামনে কোনো মুখ নেই, কিছু আশার বুলি, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, সেটাই সম্বল বামেদের। ঠেকায় পড়ে এবারের লোকসভা ভোটে জনা কয়েক নতুন মুখ এনেছে বটে আলিমুদ্দিন স্ট্রিটের কাস্টোডিয়ানরা, কিন্তু তাদের একজনও কি জেতার পরিস্থিতিতে আছেন? বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ। 2021 থেকে বারে বারে নির্বাচনী ময়দানের রিজেকশন সত্ত্বেও বিমান বসু ভরসা বামেদের। বাংলার মানুষের বার্তা ধরতে ব্যর্থ আলিমুদ্দিনের কর্তারা। বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে বিশ্বস্ত কর্মী সমর্থকরা। তারা মনে প্রাণে ঘুরে দাঁড়াতে চাইছেন, কিন্তু সামনের সারিতে মশাল ধরতে সেই বাতিল হওয়া নেতাদের পর ভরসা করতে হচ্ছে। তাই কর্মী সমর্থকদের শত প্রয়াস বিফলে যাচ্ছে। এখন অস্তিত্বের সংকট মোচনে তাদের একমাত্র ভরসা কংগ্রেস। বামেদের পক্ষে তা দুর্ভাগ্যজনক হলেও এটাই বাস্তব। আগামী 4 জুন ভোটের ফল। কেন্দ্রে যেই ক্ষমতায় আসুক না কেন, বাংলায় বামেদের ভবিষ্যৎ নির্ভর করছে এই লোকসভা নির্বাচনে তারা আদেও তাদের বন্ধ হওয়া খাতা ফের খুলতে পারে কিনা তার উপর। প্রায় এরকমই অবস্থা দেশের প্রাচীনতম দল কংগ্রেসের বঙ্গীয় শাখার। পরীক্ষা তাদেরও। একদা 2 মেরুর 2 দল একটাই মন্ত্র জপে চলেছে, একতায় উত্থান, বিভেদে পতন। এই লড়াইতে চক্ষু লজ্জার বা কোনো বিবেকের ফুসলানিতে পড়ার অবকাশ নেই। তাই যে অধীর বাম জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগে জেল খেটেছিল, আজ তাকেই কাস্তে হাতুড়ি তাড়াখচিত উত্তরীয় পরে সেলিমের সঙ্গে মিছিল করতে হচ্ছে। আবার যে সিপিএম 9 দশক পর্যন্ত কাটা হাতে ভোট দিও না বলে নির্বাচনী প্রচারে গান না গেয়ে সভা শুরু করতো না, সেই দলের পলিট ব্যুরো সদস্য সেলিমকে কংগ্রেসের প্রদেশ সভাপতি ও তাঁর বাহিনীর সঙ্গে জনসভা করতে হচ্ছে। ইতিহাসের এমনই পেঁচালো রসিকতা। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।